আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। গতকালকে যে ক্লাসটা আমি নিয়েছিলাম, মানে ক্লাসটা তো আমি নিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। তারপর আমি চেষ্টা করেছিলাম যে গতকালকে যেহেতু তোমাদের ক্লাসটা আপলোড দেওয়ার কথা ছিল, তো আমি ক্লাসটা জোর করে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু 13 মিনিট ক্লাস নেওয়ার পর আমার শরীরটা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে আমি আর ক্লাস নিতে পারিনি। তো সেই ক্লাসটাই আমি আবার পুনরায় প্রথম থেকে নিচ্ছি, কারণ আমি অসুস্থ অবস্থায় কি পড়েছি না পড়েছি আমি নিজেও জানি না। তো আজকে আমাদের হচ্ছে এই অধ্যায়ের শেষ ক্লাস বলতে হচ্ছে আমাদের চ্যাপ্টারের ভিতরে বা আমাদের যে বোর্ড বইটা আছে, এই যে আমাদের বোর্ড বইটার ভিতরে যতটুকু ক্লাস আছে আর কি, বা যতটুকু পড়াশোনা আছে, সেই পড়াশোনাটার আজকে হচ্ছে শেষ ক্লাস। এরপরে আমি হচ্ছে সিকিউ এবং এমসিকিউ গুলো আলাদা করে পড়াবো তোমাদেরকে, এবং এই অধ্যায়ে যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে পড়াবো, এবং কোনো সমস্যা যদি থাকে সেগুলো তোমরা আমাকে হচ্ছে লিখবা কমেন্টে, অথবা ইউটিউবে যারা দেখছো তারা ইউটিউবে কমেন্ট করবে। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে অবশ্যই, দোষ টিউটোরিয়াল স্টুডেন্ট গ্রুপ, তো সেই গ্রুপে তুমি পোস্ট করতে পারো। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো আমি একটু লিখে রেখেছি। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এবং এই ইলেকট্রন বিন্যাসটা বুঝতে হইলে আমাদের অবশ্যই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকা লাগে। তো আমরা কোয়ান্টাম সংখ্যা পড়বো, উপশক্তি স্তরের ধারণা পড়বো, ইলেকট্রন বিন্যাসের নীতি পড়বো। হ্যাঁ, তারপরে এই সকল বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব, এবং একটা ইলেকট্রনকে কিভাবে বিন্যাস করা হয়েছে, ইলেকট্রনগুলোকে পরমাণুর কোন শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে কিভাবে আছে, এই সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সাপোজ দ্যাট, বা ফর এক্সাম্পল তুমি ভাবতে পারো যে একটা মানুষকে তুমি খুঁজছো, একজন সাম স্পেশাল পার্সন যাকে তুমি হচ্ছে খুঁজছো, তাকে খুঁজতে গেলে বা কাউকে তুমি এগোতে গিয়েছো, বা বা কেউ একজন যার কাছে তুমি হচ্ছে যাবে, সে একটা মিটিং আছে, বা হ্যাঁ মিটিং আছে ধরো সাপোজ, তো তাকে তার অবধি রিচ করতে গেলে আমাদের যেমন অনেকগুলো তথ্য প্রয়োজন, ঠিক সেই রকম ইলেকট্রনের বিন্যাস করতে গেলে আমাদেরও অনেকগুলো তথ্যের প্রয়োজন। তো সেই তথ্যগুলো সম্পর্কে জানতে গিয়ে আমাদের প্রথমে জানা লাগবে হচ্ছে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে, যেটা আমি এখানে হচ্ছে লিখে রেখেছি। প্রথমটা হচ্ছে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপরে হচ্ছে আমাদের অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বলছি অ্যাজিমুথাল ওর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এবং 3 নম্বর যেটা, সেটাকে আমরা বলছি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং লাস্ট অন যেটা, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। তো তুমি যখন হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস করবা, তখন তোমাকে প্রথমে কয়েকটা জিনিস সম্পর্কে হচ্ছে ধারণা থাকা লাগবে। হ্যাঁ, কয়েকটা জিনিস সম্পর্কে প্রথমেই যে আমাদের ধারণা থাকা লাগে। আচ্ছা, তার আগে আমি একটু বলে ফেলি এটা, যে আমাদের এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এইটাকে আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে, এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এম দিয়ে। এইটা হচ্ছে আমাদের এম, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা হচ্ছে এম দিয়ে প্রকাশ করি, এবং পরবর্তীতে যেগুলো আছে, এই যে এম, জে, কে, এল, এম, এইগুলো যে আমরা প্রকাশ করছি কোয়ান্টাম সংখ্যাগুলো, এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ, বই পরমাণু মডেলে কিন্তু আমরা পড়েছিলাম যে আমাদের প্রধান শক্তি স্তর যেটাকে, সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, এইরকম কিছু বিষয় বলে আমাদের এই চ্যাপ্টারের ভিতরে আমরা পড়াশোনার ভেতরে আর কি পাবো। তো এই যে আমাদের প্রধান যে কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে কি দিয়ে, এন দিয়ে। পরেরটা যেটা, সেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে এল দিয়ে। হ্যাঁ, তারপরে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা, সেইটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে এম সাব এল অর হচ্ছে এম দিয়ে। এবং লাস্ট অন যেটা, সেইটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে তোমার এস দিয়ে। হ্যাঁ, এস দিয়ে। এই প্রতীকগুলা দিয়ে হচ্ছে আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে প্রকাশ করে থাকি। এখন তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখা লাগবে, হ্যাঁ আমি একটু এটা সাইড করে লিখি, প্রথমে যে বিষয়টা হচ্ছে মাথায় রাখা লাগবে, সেইটা হচ্ছে একটা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথের প্রথমেই তোমাকে জানা লাগবে হচ্ছে আকার। হ্যাঁ, আকার সম্পর্কে ধারণা থাকা লাগবে, আকার। হ্যাঁ, প্রথম যেটা 1 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমাকে জানা লাগবে হচ্ছে আকার, যেটাকে আমরা বলছি হচ্ছে সাইজ। হ্যাঁ, সাইজ। 2 নম্বর যেটা তোমার জানা লাগবে, সেটা হচ্ছে আকৃতি, শেপ। হ্যাঁ, আকৃতি সম্পর্কে তোমাকে ধারণা থাকা লাগবে, আকৃতি। হ্যাঁ, আকৃতি যেটাকে আমরা বলছি হচ্ছে শেপ।
3 নাম্বার যেটা সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে ত্রিমাত্রিক দিক। ত্রিমাত্রিক দিক, যেটাকে আমরা বলছি হচ্ছে ত্রিমাত্রিক দিক। ত্রিমাত্রিক দিক, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওরিয়েন্টেশন। হ্যাঁ, ওরিয়েন্টেশন। লাস্ট ওয়ান যেটা হচ্ছে আমাদের 4 নাম্বার, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি সম্পর্কেও জানা লাগবে আমাদের। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি সম্পর্কে জানা লাগবে, যেটাকে আমরা বলছি হচ্ছে স্পিন। স্পিন। তো এই কয়েকটা বিষয় সম্পর্কে তোমাকে হচ্ছে জানা লাগবে যদি একটা ইলেকট্রন বিন্যাস করতে চাও। এবং এই যে 4টা বিষয় এখানে লিখেছি, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক, ঘূর্ণন গতি, সাইজ অ্যান্ড শেপ, ওরিয়েন্টেশন এন্ড হচ্ছে স্পিন, এই 4টা জিনিস যদি তোমাকে জানা লাগে তাহলে তোমাকে ধারণা থাকা লাগবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে। এখন এই যে কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসটা সম্পর্কে ধারণা থাকা লাগবে ক্লিয়ারলি। তো আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি। একটা অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা হচ্ছে এল দিয়ে প্রকাশ করছি। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে কি, প্রকাশ করছি এম সাবেল অর এম দিয়ে। এবং লাস্ট ওয়ান যেটাকে প্রকাশ করছি আমরা কি দিয়ে, এইচ দিয়ে প্রকাশ করছি। এই হচ্ছে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা। এখন প্রথম যে কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে আকার আকৃতি সম্পর্কে ধারণা দেয়। হ্যাঁ, এবং পরের যেটা অ্যাজিমুথাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর সম্পর্কে। প্রথমটা শক্তি স্তর আকার আকৃতি, এবং পরেরটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের হচ্ছে সম্পর্কে হচ্ছে বিশ্লেষণ করে। হ্যাঁ, ধারণা দেয় আমাদেরকে। তারপরে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এইটাকে বিশ্লেষণ করতে হলে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জানা লাগবে। তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানা আমাদের লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তুমি প্রকৃত ধারণা পাবে না। সাপোজ দ্যাট, ধরো যে তুমি যদি একটা ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস তুমি খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে তুমি হচ্ছে এখানে দেখতে পাও হচ্ছে কয়েকটা সেল দেখতে পাও। একটা হচ্ছে প্রথম সেল, তারপর হচ্ছে দ্বিতীয় সেল, তারপর তুমি পাও হচ্ছে তৃতীয় সেল, তারপর তুমি হচ্ছে পাও হচ্ছে চতুর্থ সেল। এখন আমরা যে পড়েছিলাম কোথা থেকে, যে বোরের পরমাণু মডেল থেকে, যে প্রথম সেল যেটা, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে, প্রথম সেল না আর কি, প্রথম সেল হচ্ছে এইটা কাছেরটা, প্রথম সেল যেটা সেটাকে প্রকাশ করি কে দিয়ে। প্রথম সেল যেটা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কে দিয়ে, এবং তার পরবর্তী যে সেলটা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দিয়ে, এবং তৃতীয় যে সেলটা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে, এবং লাস্টের যে সেলটা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এম দিয়ে। এরকম অনেক সেল থাকে। তবে এই 4টা সেলের ভিতর দিয়ে আমাদের পর্যায় যে 118টি মৌল, সেগুলো সবগুলোরই ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। তবে একটা জিনিস মাথায় রাখবে, 2025 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত কিছু একদল তরুণ শিক্ষার্থী আরো একটা মৌল আবিষ্কার করেছে, যেটা হয়তো 26 সালের আপডেট বই তোমরা পেয়ে যাবে। এখন এই যে আমাদের একটা ইলেকট্রন বিন্যাসের যে কিছুগুলো আমরা অরবিট দেখলাম, অরবিট বা সেল বা কক্ষপথ, আমরা কিন্তু আগে থেকে জানি যে আমাদের এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের এক একটা হচ্ছে অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর বা সেল। এখন এই অরবিটগুলোর নাম যখন আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের N1, যখন আমাদের N1 হচ্ছে তখন সেটা আমাদের হচ্ছে কে, যখন আমাদের n=2 হচ্ছে তখন সেটার নাম আমরা বলছি এল, এবং যখন আমাদের n=হচ্ছে 3 হচ্ছে তখন সেটা আমরা বলছি এন, এবং যখন আমাদের 4 হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে এম সেল। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের বা কক্ষপথ সম্পর্কে আমরা বোর পরমাণু মডেলের ধারণা পেয়েছিলাম। এবং এইভাবে ইলেকট্রন বিন্যাস করে যে বোর পরমাণু মডেলে যে ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে, সেই ইলেকট্রন বিন্যাসটা ফলো করে আমরা হচ্ছে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিন্তু তার পরবর্তী মৌলগুলো ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা বোর পরমাণু মডেল অনুসারে করতে পারি না। তাহলে এই যে বোর পরমাণু মডেল বাদ দিয়ে 18-র পর বা আর্গনের পর যে বাকি ইলেকট্রন বিন্যাসগুলো আছে, সেইগুলো সম্পর্কে আমাদের প্রকৃত বা সুস্পষ্ট যদি ধারণা থাকতে হয়, তাহলে আমাদের কি জানতে হবে, আমাদের উপশক্তি স্তর সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকা লাগবে, এবং আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এগুলোই। তো আজকের ক্লাসটা হয়তো একটু লম্বা হবে,
তো আমি একটু চেষ্টা করব যে শর্ট করে কিভাবে তোমাদের বইয়ের ভিতরে যে এসএসসি লেভেলের যে সকল বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলোর উপর কতটুকু আলোচনা দেওয়া যায় আমি চেষ্টা করব যে খুব ছোট করে ক্লাসটা নেওয়ার। হ্যাঁ, তো প্রথমেই যেটা সেটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে আমাদের কক্ষপথের নাম্বার, কক্ষপথের নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এখন কক্ষপথের নাম্বার কি, n = যদি 1 হয় তাহলে সেটা হবে KSL, n = 2 হলে সেটা হবে L, n = 3 হলে সেটা হবে M, n = 4 হলে সেটা হবে M। এরকম ভাবে চলতে থাকবে আমাদের। হ্যাঁ, এরকম ভাবে চলতে থাকবে K L M N P Q R S T এভাবে আমাদের চলতে থাকে। কিন্তু আমাদের 4টা সেলের ভিতরে আমাদের হয়ে যায়, সেজন্য আমি 4টা সেল দেখিয়েছি। হ্যাঁ, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, যেটা আমাদের উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। যেটা আমাদের কি সম্পর্কে ধারণা দেয় বললাম, উপশক্তি স্তর সম্পর্কে। এখন উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় কিভাবে, আমাদের যদি এখানে হচ্ছে a = 1 হয়, a = যদি 1 হয় তাহলে আমাদের L = হবে হচ্ছে 0, এবং আমাদের n = যদি হচ্ছে 2 হয় তাহলে আমাদের L বা আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হবে হচ্ছে আমাদের 0 আর হচ্ছে 1। আমাদের n = যদি সিমিলারলি ভাবে 3 হয় তাহলে আমাদের এখানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার নাম্বার হবে হচ্ছে আমাদের 0 1 2। আবার আমাদের n = যদি 4 হয় তাহলে আমার অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার হবে 0 0 1 এবং হচ্ছে 0 1 2 এবং 3। এবং এইগুলো হচ্ছে এক একটা কোয়ান্টাম নাম্বার উপশক্তি স্তর। হ্যাঁ, তার মানে L = যদি 0 হয় তার মানে এর উপশক্তি স্তর কয়টা, একটা, সেইটা হচ্ছে আমাদের কি এস শক্তি স্তর। এস শক্তি স্তর এইটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 1s, যেহেতু আমাদের উপশক্তি স্তর হচ্ছে একটা। এখন L = যদি 2 হয় তাহলে এখানে আমাদের উপশক্তি স্তর কয়টা, দুইটা। আমাদের উপশক্তি স্তর এখানে কয়টা হবে, আমাদের এখানে উপশক্তি স্তর দুইটা হবে। কি, তাহলে আমাদের হবে হচ্ছে 2s এবং হচ্ছে আমাদের 2p। যদি আমাদের উপশক্তি স্তর কি হয়, 3 হয়, বা n = যদি 3 হয় তাহলে L এর মান 0 1 2, এর মানে হচ্ছে আমাদের 3s 3p আর 3s 3p আর এটা হচ্ছে আমাদের 3d। এবং আমাদের যদি কি হয় n = 4 হয় তখন L এর মান হবে কত, 0 1 2 3। 0 1 2 3 মানে হচ্ছে আমাদের 4s 4p 4d এবং হচ্ছে আমাদের 4f। এই হচ্ছে আমাদের কাহিনী। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে এলটা হচ্ছে আমাদের কি করছে, উপশক্তি স্তরে ধারণা দিচ্ছে, উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দিচ্ছে। এখন n যদি 1 হয় তাহলে L এর মান হবে কত, 0, এবং L এর মান যদি 0 হয় তাহলে সেখানে একটা উপশক্তি স্তর আছে এবং সেইটা হচ্ছে 1s। L এর মান যদি আমাদের n এর মান যদি আমাদের 2 হয়, L এর মান হবে 0 এবং হচ্ছে 1, এবং 0 1 1 যদি হয় তাহলে আমাদের হবে 2s এবং 2p। n = যদি 3 হয় তাহলে আমাদের L এর মান হবে 0 1 2, এবং 0 1 2 মানে কি, আমাদের এখানে কয়টা আছে, তিনটা, তার মানে আমাদের উপশক্তি স্তর কয়টা, তিনটা, সেটা কি 3s 3p 3d। এবং n = যদি আমাদের 4 হয় তাহলে L = হবে আমাদের 0 1 2 3, মানে হচ্ছে 4s 4p 4d 4a। এই হচ্ছে আমাদের কাহিনী। এখন এই জায়গাটাতে একটা সূত্র আমাদের মেনে চলে, সেই সূত্রটা হচ্ছে আমাদের এই সূত্রটা মেনে চলে যে L হচ্ছে আমাদের 0 থেকে হতে পারে n-1 পর্যন্ত। এটা কি বুঝতে পারলে? দেখো আমরা এই যে মানগুলো বার করলাম যে L = 0, এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর মান যদি কি হয় আমাদের 1 হয় তাহলে সেটা হবে কি n-1। তাহলে n- যদি 1 হয় তাহলে তুমি এখানে একটু খেয়াল করো তো, আমাদের যদি এখানে যদি কি হয় n-1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের n এর মান এখানে কত, 1, তাহলে 1 - 1 হুইচ ইজ কত, 0। তাহলে পাইলাম কি আমরা এখানে 0। আবার দেখো আমাদের n এর মান যদি কি হয়, n এর মান যদি আমাদের হচ্ছে 2 হয়, n এর মান যদি 2 হয় তখন হচ্ছে n এর মান যদি আমাদের 2 হয় তখন আমাদের 2 - 1 = আমাদের কত হচ্ছে, 1 হচ্ছে। আর আগে তো আমাদের 0 ছিল, যেহেতু 0 থেকে বলেছি n-1 পর্যন্ত, তাহলে আমাদের 1 পাইলাম। আর আমাদের যেহেতু 0 থেকে, তার মানে আমাদের 0 থেকে 1 পর্যন্ত হয়ে গেল। এইভাবে ঠিক সিমিলারলি আমাদের এগোচ্ছে যে n-1 যদি n-1 = n এর মান যদি আমাদের কি হয়, 3 হয় তাহলে 3 - 1 হবে, তখন আমাদের হয়ে যাবে 0। আর এখানে হচ্ছে আমাদের কত, 2 হচ্ছে 1, তাহলে আমাদের এখানে 2, মিডলে থাকে কি 1, তাহলে হচ্ছে 1 2 3। আবার আমাদের যদি, আচ্ছা আমি এখানে একটু যদি লিখে দিই যে আমাদের যখন n = হবে হচ্ছে
1 তখন আমাদের এটা, n ইকুয়াল যখন 2 হচ্ছে তখন এটা, এবং আমাদের এখানে n ইকুয়াল যখন 3 হচ্ছে তখন এটা। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে আমাদের n ইকুয়াল যদি 4 হয় তাহলে আমাদের সূত্র অনুযায়ী n-1 তখন আমাদের কি হচ্ছে 4 - 1, তার মানে আমাদের 0 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত, 4 থেকে একবার দিলে 3, তাহলে 3 ভিতরে কি আছে আমাদের 1 আছে, তারপর আমাদের কি আছে, আমাদের আছে 2 আছে, তারপর 3 আছে। এই হচ্ছে কাহিনী। এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে বার করলাম এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই যে নিচের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসগুলো বার করলাম। এবং এই জিনিসটা বার করার পর 0 মানে হচ্ছে আমাদের কি একটা উপশক্তি স্তর, সেটা আমরা বললাম। এখন 0 মানে হচ্ছে s, 0 মানে হচ্ছে s, 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p, 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p, d মানে হচ্ছে s, 2 মানে হচ্ছে d। আমি একটু ক্লিয়ার ভাবে যদি তোমাদেরকে লিখে দিই এখানে, ক্লিয়ার ভাবে যদি আমি লিখি, আমি একটু এটা মিশালাম। হ্যাঁ, আমি যদি এটা একটু মিশাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 0 মানে আমরা বুঝতে হচ্ছে s অরবিটাল, এবং যখন আমাদের 1 হচ্ছে তখন সেটা হচ্ছে আমাদের p অরবিটাল, যখন আমাদের 2 হচ্ছে তখন সেটা আমাদের d অরবিটাল, এবং যখন আমাদের 3 হচ্ছে তখন সেটা হচ্ছে f অরবিটাল। ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার বল? এবার এবার ঘটনা হচ্ছে যে এই অরবিটালে কয়টা ইলেকট্রন ধরবে সেইটার জন্য আমাদের একটা সূত্র আছে। এই অরবিটালে কয়টা ইলেকট্রন ধরবে সেইটার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে কি, আমাদের সূত্রটা হচ্ছে আমাদের এই রকম যে আমাদের 2 × 12 + 1, 2 × 12 + 1, এটা হচ্ছে আমাদের সূত্র। 2 × আমাদের 12 + 1, এই সূত্র অনুসারে আমরা হচ্ছে এই অরবিটালগুলো কতগুলা হচ্ছে ইলেকট্রন ধারণ করবে সেইটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাই। তো তোমরা যদি একটু বার করো, আমি জানি তোমরা সবাই এগুলো জানো, তারপর আমি একটু বলছি। হ্যাঁ, কারণ কোয়ান্টাম সংখ্যাটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা আমাদের থাকবে না। তাহলে এইখানে একটু দেখো যে এইটা যদি হয় তাহলে এই অরবিটাল আমাদের কয়টা ইলেকট্রন ধারণ করছে, যেহেতু 0 তাহলে 2 × হচ্ছে আমাদের 0 × আমাদের l এর মান কত, আচ্ছা 2 × l এর মান এখানে কত হচ্ছে আমাদের 0 হচ্ছে, তাহলে এই 0 মানটা যদি তুমি বসায় দাও +1 তাহলে আমাদের কত হয় দেখো এখানে, তাহলে এখানে হচ্ছে আমাদের কত 0 × 0 আর এখানে 0 × 0, তাহলে 0 + 1 সমান হচ্ছে আমাদের কত 1। 1 হইল? ভুল হলো নাকি আমার কোথাও? একটা মিনিট, হ্যাভ এ সেকেন্ড প্লিজ। সরি, একটু দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে 0 × 0, তাহলে 1 থাকছে, 1-এর সাথে 2 গুণ করলে আমাদের হচ্ছে কি 2। আবার দেখো যদি আমাদের l এর মান কত হয়, এই যে l = 0, এখানে l = 1, এখানে l = 2, এবং এখানে l = হচ্ছে আমাদের 3। এখন l = যদি আমাদের 1 হয় তাহলে সূত্র অনুযায়ী 2 × বসায় দাও, কি হবে এখানে 1 প্লাস হচ্ছে আমাদের 1 = এখানে কত হয় দেখো 2 × 2, তাই না, 2 আর 1 যোগ করলে 3, 3 × 2 = 6, তার মানে p তে আমাদের ধরবে অরবিটাল কতটা, 6টা ধরবে। এবং এখানে আমাদের দেখো যদি আমাদের 3 হয় তাহলে এখানে 2 হয়, তাহলে আমাদের কি হবে 2 × আমাদের 2 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কি হয় 2 2 × 4 আর 1 × 5, তাহলে 5 × 2 = 10, তাহলে এখানে ধরবে হচ্ছে আমাদের 10টা অরবিটাল, তা 10টা ইলেকট্রন আর কি d অরবিটালে ধরবে। তারপর আমাদের দেখো f = হচ্ছে 3, l = 3, তাহলে f অরবিটালে কয়টা ধরবে 2 × হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে 1, হুইচ ইজ আমাদের দেখো 3 × 6 আর হচ্ছে 7, 7 × 14, তার মানে 14টা অরবিটাল ধরবে। এই জন্যই আমরা এই অরবিটালের উপরে 2টা ইলেকট্রন দিতে পারি, এর উপর 6টা ইলেকট্রন দিতে পারি, এর উপর 10টা ইলেকট্রন দিতে পারি, এবং এর উপর 14টা ইলেকট্রন দিতে পারি। এই হচ্ছে আমাদের ইলেকট্রন ধারণের যে ধারণাটা, সেই ইলেকট্রন ধারণাটা হচ্ছে আমরা এখানে ক্লিয়ার করলাম। হ্যাঁ, এতটুকু কি ক্লিয়ার বলো? এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে এই যে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা পড়বো। তাহলে চলো আমরা একটু এগোই যে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা নিয়ে একটু আলোচনা করি। আমি খুবই হচ্ছে মানে প্রাইমারি লেভেলে আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিষয়টা, কারণ তোমরা যেহেতু মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট বা এসএসসি লেভেলের স্টুডেন্ট, সুতরাং তোমাদেরকে আমি একটু প্রাইমারি লেভেলে পড়াশোনা করানোর চেষ্টা করতেছি। এখন দেখো এইখানে উপশক্তি স্তরের সংখ্যা কতটি এখানে বলো তো? এখানে হচ্ছে একটা উপশক্তি স্তরের সংখ্যা, ওই যে আমরা দেখলাম যে n = যদি আমাদের কি হয় 1 হয়, তাহলে আমাদের উপশক্তি স্তরের সংখ্যা কতটি হইলো তখন বলো তো? আমাদের 1 হইলে পরে আমাদের হইলো হচ্ছে l = হইলো হচ্ছে আমাদের কত 0, এবং এখানে উপশক্তি স্তরের সংখ্যা হইলো কতটি, একটা হইলো না,
একটি হইলো। আবার n ইকুয়াল টু যখন আমরা 2 করলাম তখন আমাদের উপশক্তি স্তরের সংখ্যা হইলো হচ্ছে কত, 0 এবং 1। তার মানে এখানে আমাদের উপশক্তি সংখ্যা হইলো কয়টা, 2টি। আবার দেখো আমাদের n ইকুয়াল টু যখন আমরা 3 ধরলাম তখন হচ্ছে আমাদের এখানে হইলো হচ্ছে 0, 1 এবং হচ্ছে 2, যেখানে আমাদের উপশক্তির সংখ্যা হইলো কয়টি, 3টি। আবার ধরো n ইকুয়াল টু যখন আমরা 4 করলাম তখন আমাদের l ইকুয়াল টু হইলো হচ্ছে 0, 1, 2 এবং হচ্ছে 3, যেখানে দেখো 4টি আছে। তাহলে 4টি হচ্ছে আমাদের উপশক্তি স্তরের সংখ্যা। এখন এই উপশক্তি স্তরের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের চৌম্বক কোয়ান্টাম নাম্বারগুলো সৃষ্টি হয়, চৌম্বক কোয়ান্টাম নাম্বারগুলো সৃষ্টি হয়। এখন এই যে এস এখানে একটি ছিল, তার মানে এখানে ছিল আমাদের এস 1s ছিল, এখানে ছিল আমাদের হচ্ছে 2s এবং ছিল হচ্ছে আমাদের 2p, এখানে ছিল হচ্ছে আমাদের 2s, তারপর ছিল আমাদের 2p, তারপর ছিল হচ্ছে তারপরে না এখানে 3 ছিল 3s, আমাদের ছিল হচ্ছে 3p, তারপর আমাদের ছিল হচ্ছে 3d, এখানে ছিল হচ্ছে আমাদের 4s 4p 4d এবং হচ্ছে আমাদের 4a। এখন যদি এস হয় তাহলে এস এর মান কত হবে আমাদের একটা উপশক্তি স্তরের জন্য, এইখানে হবে হচ্ছে আমাদের 0 0 হবে আমাদের একটা উপশক্তি স্তরের জন্য 0 হবে। এবং এইখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে এইখানে আমাদের হচ্ছে হবে তোমার হচ্ছে যে -1 0 এবং হচ্ছে +1 মানে পজিটিভ 1, হ্যাঁ এইটা। এবং এইখানে উপশক্তি স্তরটা হবে হচ্ছে আমাদের -2, তারপর হবে হচ্ছে আমাদের -1, তারপর 0, তারপরে আমাদের হবে হচ্ছে +1, তারপর হবে আমাদের হচ্ছে 2। আর এইখানে হবে হচ্ছে আমাদের -3, তারপর হবে আমাদের -2, তারপর হবে আমাদের -1, তারপর হবে আমাদের 0, তারপর হচ্ছে আমাদের 1, 2 এবং হচ্ছে +3। তাহলে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে কতটি, একটি, এখানে পাচ্ছি 3টি, এখানে 5টি এবং এখানে হচ্ছে আমাদের 7টি পাচ্ছি, 7টি পাচ্ছি। আচ্ছা একটু এখন আমরা যে এইটা পাইলাম কিভাবে, আমরা জানি যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এমসোভেলস বা এম এর মান হচ্ছে আমাদের কি হয়, 0 সহ +- l হয়। তাহলে আমাদের তো প্রত্যেকটা দেখো 0 আছে, এখানে আমাদের 0 আছে, তাহলে -l এবং +l দুইটা হবে, তাহলে -1 হবে এবং +1 হবে। আবার দেখো এখানে আমাদের প্লাস মাইনাস যেহেতু বলেছে এখানে আমাদের কয়টা আছে ইলেকট্রন, 3টা আছে, তাহলে আমাদের 2 থেকে শুরু হবে, যেহেতু আমাদের যে 2, তাহলে এইটা কি হবে, এইটা একটা প্লাস হবে একটা মাইনাস হবে, আর 0 তো থাকবে, তাহলে এটা একটা প্লাসও হবে এটা মাইনাস হবে, প্লাসও হবে মাইনাস হবে, আর হচ্ছে 0 থাকবে। তাহলে কি করছি দেখো, -2 -1 0 +1 +2। আবার এইখানেও দেখো সিমিলার ভাবে এটা আমাদের প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, -3 -2 -1 0 +1 +2 +3। বুঝতে পারলে? এই জিনিসটা একটু লক্ষ্য করো যে আমাদের এম এর মানটা হবে হচ্ছে 0 সহ 0 সহ 0 সহ +- l পর্যন্ত, 0 সহ +- l পর্যন্ত। তাহলে আমাদের এইখানে আছে একটি কোয়ান্টাম সংখ্যা, তাহলে এইখানে আমাদের কি আছে, 1 আছে, একটি আছে, তাহলে 0 আছে, তাহলে 0 তো শুধু 0ই বসে গেল। এখানে আছে আমাদের কি 0 এবং 1, তাহলে এটা হবে কি +-, তাহলে আমাদের হবে -1 +1, আর তো 0 থাকবে। এখানে হচ্ছে আমাদের কি 0 আছে, 0 থাকলো, প্লাস আছে এবং 2 আছে, 2 আছে এবং 1 আছে, তাহলে -2 +2 -1 +1 হলো, ঠিক আছে। আবার এইখানেও সিমিলার ভাবে আমাদের 0 থাকলো, 2 আছে, 3 আছে, 1 আছে, তাহলে আমাদের এখানে হলো কি +3 -3, তাহলে -3 +3 -2 +2 -1 +1। এতটুকু কি বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার। ঘূর্ণন হচ্ছে, তোমাকে যদি আমি একটু বোঝাই, যে সাপোজ আমি একটু দেখাচ্ছি, একটু দাঁড়াও, একটু দেখাই তোমাকে আমি, যে আমাদের ইলেকট্রনগুলা, যে এটা হচ্ছে ধরো হচ্ছে নিউক্লিয়াস, এবং যে ইলেকট্রনটা হচ্ছে আমাদের ঘুরছে এখানে E-, এই জিনিসটা কোন দিকে ঘুরতে পারে, একটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ঘুরতে পারে, ক্লকওয়াইজ ঘুরতে পারে, ক্লকওয়াইজ ঘুরতে পারে, আর একটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। তার মানে একটা হচ্ছে ঘড়ির দিকে ঘুরতে পারে এবং একটা ঘড়ির বিপরীতে ঘুরতে পারে। এই জন্যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস এর মান হচ্ছে +-12, অর্থাৎ
একটা হচ্ছে প্লাস হাফ হবে এবং একটা হচ্ছে মাইনাস হাফ হবে। এতটুকু ক্লিয়ার? আমাদের ইলেকট্রন হচ্ছে দুই দিকে ঘুরতে পারে। যখন আমাদের ঘূর্ণন হয় তখন সংঘর্ষের কারণে এই দিকেও ঘুরতে পারে, ওই দিকেও ঘুরতে পারে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে অথবা ক্লকওয়াইজ ঘুরতে পারে। তার মানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বা ক্লকওয়াইজ ঘুরছে, এই কারণে আমাদের স্পিন নাম্বার তখন হয়ে যাচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ। তার মানে প্লাস হাফ এবং মাইনাস হাফ হয়। এখন এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে যখন আমরা হচ্ছে অরবিটালে আসবো তখন হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে এস অরবিটাল। যে অরবিটালগুলোর আমরা নাম দেখেছি এস অরবিটাল। এস মানে হচ্ছে সার্ভ বা তীক্ষ্ণ, হ্যাঁ, এস মানে হচ্ছে সার্ভ বা তীক্ষ্ণ। এবং পি অরবিটাল যেটাকে আমরা বলি প্রিন্সিপাল, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রধান। ডি অরবিটাল হচ্ছে আমাদের ডিফিউজ, যেটা হচ্ছে পরিব্যাপ্ত। এবং এফ অরবিটাল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বা মৌলিক। তাহলে এই কোয়ান্টাম নাম্বার বুঝে গেলে তুমি যখন অরবিটাল আসবে তখন হচ্ছে এই কাহিনী। এখন অরবিটালের মধ্যে পার্থক্য কি স্যার? অরবিট আর হচ্ছে অরবিটালের মধ্যে পার্থক্য কি? অরবিটালের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন হচ্ছে এইটা। অরবিট হচ্ছে আমাদের শক্তি স্তর বা তুমি বলতে পারো শেল বা বলতে পারো কক্ষপথ। মানে ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরছে সেটাই হচ্ছে কি? অরবিট, যেটাকে আমরা বলছি শক্তি স্তর। এবং অরবিটাল জিনিসটা কি তাহলে? অরবিটাল হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের কিছু জায়গাতে বা যেই জায়গাতে হচ্ছে আমাদের কি থাকে, ইলেকট্রনগুলো বেশি পরিমাণে থাকে। মানে কক্ষপথের বা অরবিটের যে অঞ্চলে ইলেকট্রনের আধিক্য বেশি দেখা যায়, যেটাকে আমরা ইলেকট্রন মেঘ বলি, আধিক্য বেশি দেখা যায়, সেই অঞ্চলটাই হচ্ছে আমাদের অরবিটাল নামে পরিচিত। তার মানে অরবিটাল হচ্ছে কি? অরবিটেরই অংশ, কক্ষপথেরই এমন একটা অংশ যেখানে মানুষের জনসমাগম বেশি। সাপোজ ধরো যে একটা অঞ্চল, এইটা হচ্ছে আমাদের একটা অঞ্চল এবং অঞ্চলের ভিতর দিয়ে আমাদের দুইটা রাস্তা আছে। দুইটা না, ধরো যে আমাদের হচ্ছে এটা একটা অঞ্চল এবং এই অঞ্চলে আমাদের কয়েকটা মোড় আছে। এটা একটা মোড়ের রাস্তা গেল, এই যে একটা রাস্তা গেল, গোল আকারে একটা রাস্তা গেল, এখানে একটা মোড় আছে, এইখান দিয়ে এসে এখানে একটা মোড় আছে, এখন আবার এইভাবে একটা মোড় আছে। এখন দেখো মোড়গুলো না আমাদের কি থাকে? মানুষের জনসমাগম বেশি থাকে। তাহলে আমাদের এইখানে একটা মোড় হইলো, এইখানে একটা মোড় হইলো, এইখানে একটা মোড় হইলো এবং এইখানে একটা মোড় হইলো। সবগুলোই তো রাস্তা, তাই না? এইটাও রাস্তা, এইটাও রাস্তা, এইটাও রাস্তা, এইটাও রাস্তা, এইটাও রাস্তা, এইটাও রাস্তা, এইটাও রাস্তা। কিন্তু আমাদের মোড়গুলো কি হচ্ছে? মানুষের জনসমাগম বেশি থাকছে বা ভিড় বেশি থাকছে। এই যে ভিড় বেশি থাকছে বা মানুষের আধিক্য বেশি থাকছে, ঠিক সেম কাহিনী যে ইলেকট্রনের কক্ষপথে বা রাস্তাতে যেইখানে ইলেকট্রনের আধিক্য বেশি থাকে বা ইলেকট্রন মেঘ থাকে, সেটাই হচ্ছে আমাদের কি? অরবিটাল। আর অরবিট হচ্ছে সম্পূর্ণ কক্ষপথগুলো তাহলে আমাদের হচ্ছে কি? কক্ষপথগুলো হচ্ছে আমাদের অরবিট। আর যেখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য বেশি বা ইলেকট্রন মেঘ বেশি, সেটা হচ্ছে আমাদের কি? অরবিটাল। তাহলে অরবিটালের ভিতরে পার্থক্য হচ্ছে এটা। তাহলে শক্তি স্তর বোঝার পর আমাদের মাথাতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের যে উপশক্তি স্তরগুলোকে করা হয়েছে না, সেই জিনিসগুলো আমাদের মাথাতে হচ্ছে খেলে। এখন আমাদের মাথায় যদি এই জিনিসগুলো খেলে, তখন এখানে এগুলো আবার আকার আছে। একটু বলে ফেলি। এই যে এস অরবিটালটা তুমি দেখছো, এস অরবিটালের আকার হচ্ছে ফুটবলের মতো, অর্থাৎ কি? এস অরবিটালের আকার হচ্ছে গোল। আবার এই যে পি অরবিটাল আছে না, পি অরবিটালের আকার হচ্ছে অনেকটা ডাম্বেলের মতো বা ডিম্বাকার বলতে পারো, এইরকম ডাম্বেলের মতো বা ডিম্বাকার। আবার ডি অরবিটাল যেটা, এটার আকার আবার ডাবল ডিম্বাকারের মতো। ডাবল ডিম্বাকার মানে তুমি কি বলতে পারো যে ধরো যে এইরকম করে একটা হচ্ছে লিখলা, চারকে উল্টা করে লিখলা পাতলা করে, আবার হচ্ছে এইভাবে লিখলা, ধরো এই যে এইটা হচ্ছে আমাদের ডি অরবিটাল। এবং এই যে এফ এ হচ্ছে আমাদের 7টা ইলেকট্রন ধরে এবং 7 জোড়া আর কি, 7 জোড়া আকারে বসে, এখানে ইলেকট্রনগুলো ধারণ করে জোড়ায় বসে। তো আমাদের হচ্ছে এই যে আমাদের শেপটা দেখালো, এই হচ্ছে আমাদের অরবিটাল। এবং এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, পিতে কয়টা আছে, ডিতে কয়টা আছে, এফে কয়টা আছে, এগুলো আমি সব তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের কোয়ান্টাম নাম্বার আমরা ক্লিয়ার করেছি, উপশক্তি স্তরের ধারণা আমাদের আশা করি ক্লিয়ার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। সেটা তো তোমাদেরকে দেখাইছি যে আমাদের বোর পরমাণু অনুসারে আমরা ধর যে যদি আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে বোর পরমাণু অনুযায়ী এটা হচ্ছে শক্তি স্তর একটা, তাহলে এইখানে একটা ইলেকট্রন হয়ে গেল।
এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলা, যে আর্গন পর্যন্ত আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করি, যেমন ধরো আমরা যদি বেরিলিয়ামের একটা দেখি, যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে আমরা বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা পাই সেটা হচ্ছে প্রথম কক্ষপথে হচ্ছে আমাদের 2টা, তারপরে কক্ষপথে হচ্ছে আমাদের কয়টা, 2টা, দিয়ে হচ্ছে আমাদের 4টা। এইরকম করে আমরা হচ্ছে এন এই যে কক্ষপথ দিয়ে বোর পরমাণু মডেল অনুসারে আমরা হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে পারি এভাবে। কিন্তু পরবর্তীগুলো করা যায় না, সেজন্য হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আবির্ভাব বা কোয়ান্টাম সংখ্যা, এগুলো নিয়ে পড়াশোনা। এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যম দিয়ে সম্পূর্ণ পজিশনে যে মৌলগুলো আছে সবগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা যায়। এখন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, আচ্ছা আমি এগুলো একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ এগুলো মিটিয়ে দিলাম, মিটিয়ে দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে হচ্ছে আমরা একটু মানে ইলেকট্রন বিন্যাসের যে নীতি, সেই নীতিটা সম্পর্কে জানবো। হ্যাঁ, নীতিটা সম্পর্কে আমরা জানতে গিয়ে তোমাদের বইয়ে হচ্ছে একটা, তোমাদের বই একটা ইয়ে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই হচ্ছে দেখে থাকবে, তারপর আমি একটু দেখাই। এই যে তোমাদের বই, এই যে তীর চিহ্ন দিয়ে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, দেখো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে একটু গোছাই, দেখো, এবং এইটা অনুসরণ করে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়ে থাকে। হ্যাঁ, তো দেখো যে প্রথমে হচ্ছে আমাদের 1s, তারপরে হচ্ছে আমাদের 2s 2p, তারপর হচ্ছে আমাদের 3s 3p 3d, তারপর হচ্ছে আমাদের 4s 4p 4d 4f, তারপর হচ্ছে আমাদের 5s 5p 5d 5f, তারপরে আমাদের 6s 6p 6d, এবং হচ্ছে আমাদের, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের 7s 7p, তারপরে হচ্ছে আমাদের 8s। এখন তোমাকে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন প্রথমে ঢুকছে হচ্ছে আমাদের 1s, তারপরে আমাদের ঢুকছে হচ্ছে 2s এ, তারপরে আমাদের ঢুকছে 2p তে, 2p তে ঢুকছে, 2p থেকে আমাদের আসছে হচ্ছে 3s এ, তারপরে আমাদের ইলেকট্রন ঢুকছে হচ্ছে 3p তে, তারপরে আসছে দুঃখিত 3p তে, 3p থেকে আলহামদুলিল্লাহ আমি খুবই দুঃখিত, হ্যাঁ আমি একটু অসুস্থ আর কি। তো আমাদের 3p তে ঢুকছে, 3p থেকে আসছে আমাদের 4s এ, তারপরে আমাদের ইলেকট্রন ঢুকছে হচ্ছে 3d তে, 3d থেকে হচ্ছে আমাদের 4p, 4p থেকে 5s, তারপর আমাদের ঢুকছে 4d তে, 4d থেকে আমাদের আসছে হচ্ছে 5p তে, 5p থেকে আমাদের 6s এ, এরপরে আমাদের ঢুকছে ইলেকট্রন হচ্ছে 4f এ, 4f থেকে যাচ্ছে 5d তে, 5d থেকে যাচ্ছে হচ্ছে 6p তে, এবং 6p থেকে যাচ্ছে 7s এ। এরপর দেখো আমাদের আসছে 5f, তারপর আসছে 6d, তারপর আসছে 7p, তারপরে আসছে হচ্ছে আমাদের 8s, এইভাবে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে আসে। এখন এই ইলেকট্রনটাকে যদি তুমি ক্রম অনুসারে সাজাও তাহলে তোমার হচ্ছে এরকম হয় যে প্রথমে আমাদের আসছে 1s এ, তারপর হচ্ছে আমাদের 2s এ, তারপর আমাদের 2p, তারপর হচ্ছে 3s, তারপরে আমাদের হচ্ছে 3s এর পর আসছে আমাদের 3p তে, 3p এর পর আমাদের আসছে হচ্ছে 4s এ, 4s এর পর আমাদের আসছে 3d তে, 3d তে, 3d এর পরে হচ্ছে আমাদের 3d পরে আসছে আমাদের 4p তে, 4p এর পরে আসছে আমাদের 5s এ, এবং 5s এর পরে আমাদের আসছে হচ্ছে 4d তে, 4d থেকে 5p, 5p থেকে আসছে হচ্ছে আমাদের 6s এ, এবং 6s থেকে আসছে আমাদের 4f, 4f থেকে হচ্ছে আমাদের আসছে 5d, 5d থেকে 6p, এবং হচ্ছে 6p থেকে 7s, 7s থেকে আমাদের আসছে হচ্ছে 5f, 5f থেকে আসছে আমাদের 6d, 6d থেকে আমাদের ইলেকট্রন আসছে 7p তে, এবং 7p থেকে আমাদের আসছে 8s। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এই যে ছকটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই ছকটাকে যদি তুমি হচ্ছে এইভাবে সিমিলার আকারে বা সাইজ আকারে বা সিরিজ আকারে লিখো তাহলে হচ্ছে এরকম আসছে, এবং ইলেকট্রনগুলো হচ্ছে এভাবে আমাদের ঢুকছে, ইলেকট্রনগুলো এভাবে ঢুকছে। এভাবে আসছে। তো আমাদের ক্লাসটা হচ্ছে
যে 35 মিনিট মতো আপ হয়ে গেছে, তো বেশি লং ভিডিও হলে আবার ফেসবুকে আপলোড দিতে অনেক সমস্যা হয়। তো আমি ক্লাসটা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি এইটা, তারপর আমি এই ক্লাসটাই হচ্ছে মানে এইখান থেকে আবার শুরু করব পরবর্তী ক্লাসে। হ্যাঁ, মানে আমি ভিডিওটা এখনই রেকর্ড করব, কিন্তু এই ক্লাসটা এখানে শেষ করে দিয়ে আমি আবার আলাদাভাবে আরেকটা খণ্ডে আমি ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে ভালোভাবে দেখাবো। তাহলে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা দেখলাম, উভয় শক্তি স্তরের ধারণা দেখেছি। এখন আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করব। এই ক্লাসটাই জাস্ট হচ্ছে আমরা এখন বন্ধ করে দেব, তারপরে হচ্ছে আবার নতুনভাবে রেকর্ড করে একটা নিউ ক্লাস দেব। তাহলে আমি একটু সময় পাবো তোমাদেরকে সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাসটা পড়ানো। হ্যাঁ, দুইটা ক্লাসে আমি এটাকে বিভক্ত করে দিচ্ছি। তো আজকের ক্লাসটা বা এই ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকার জন্য তোমাদের কাছে কামনা করছি আমার, এবং তোমরা সুস্থ থাকো সেই কামনা করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।